আমার স্বামী মারধর করতো, নেশা পান করে এসতো, অন্য মহিলার সাথে শারীরিক সম্পর্ক করতো এবং কি আমার সাথেও বলেছে তোমার সাথে আমি থাকতে চাই না, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সাথে সংসার করব না, আমি অন্য কারোর সাথে থাকবো, মেরে ফেলার হুমকিও দিয়েছিল। একটা সাধারণ মেয়ে নাজমা খাতুন, যার জীবন ছিল শান্ত, স্বাভাবিক, হাসিতে ভরা। ছোট ছোট স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল সে। কিন্তু এই গল্পটা শুধু নাজমা খাতুনের নয়, আমাদের সমাজের হাজারো মেয়ের গল্প। উত্তর 24 পরগনায় 2018 সালে 16,951টি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। আমার তখন 18 বছর পূর্তে 2 মাস বাকি ছিল, আমার স্কুলে ভর্তি নেবে না বলে সেইভাবে কথা বলছিল। আমি ওই জন্য স্কুল লাইফটা ছেড়ে দিয়ে আমি আমার মতন কাজকাম করতাম এবং আমার স্বাধীনতার মতো আমি ঘুরে বেড়াতাম। ফোনের মাধ্যমে আমার লাইফে একটা ছেলে এসেছিল এবং তার সাথে যোগাযোগ হয়, কথা বলতাম। কথা বলার পরে সে আমাকে প্রপোজ করার পরে আমাকে বিয়ে করে। বিয়ের পর ভেবেছিল জীবন আরও সুন্দর হবে, নতুন সংসার, নতুন সম্পর্ক আর নতুন কিছু স্বপ্ন। হাসি নিয়ে, বিশ্বাস নিয়ে সে পা রাখলো তার নতুন ঘরে। আমার শ্বশুর ফোন করেছিল, ওনার ছেলের কাছে ফোন করার পরে আমাকে বাড়ি নিয়ে যেতে বলে রাত্রে। যাওয়ার পরে ওখানে গিয়ে জানতে পারি আমার স্বামীর আগেও একটা বিয়ে হয়েছিল এবং সেই বোর পক্ষে একটা ছেলে ছিল। ওটা জানার পরে নিজেকে তো এমন একটা দুঃখ হচ্ছে যে আমি দেখে দেখে এমন একটা ছেলেকে বিয়ে করলাম। বিয়ে করার পরে আমাদের জীবনটা ভালো যাচ্ছিল। আর যখন আমার ছেলে পেটে আসে তখন থেকে ওর ব্যবহার যেন অন্যরকম হতে শুরু করে। কিন্তু খুব বেশি সময় লাগলো না, নাজমা খাতুনের স্বপ্ন ভেঙে যেতে শুরু করলো। একটি মেয়ের হাসি ধীরে ধীরে ফিকে হয়ে যায় যখন তার নিজের ঘরের দেওয়ালও তাকে ভয় দেখাতে শুরু করে। শ্বশুর শাশুড়িকে বললে শ্বশুর শাশুড়ি আমার ওজন মারধর করে এবং বলে তোমার যদি সংসার করার ইচ্ছা হয় তুমি করো, না হয়তো তুমি চলে যাও। আমার ছেলে বাইরে কি করবে কি না করবে অত কৈফিয়ত নেবে না। ওখানে আমার ঠিক মতন খাওয়া না পড়া কোনো দিকটাই আমার ঠিক মতন করতে দিত না। যেমন প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, আমার স্বপ্ন ছিল যে আমি বিয়ের পরে স্বামী এবং শ্বশুর শাশুড়িকে সবাইকে নিয়ে ভালোভাবে থাকবো এবং ভালোভাবে সংসার করব। আমার একটা বাচ্চা হবে, তাকে নিয়ে আমার হাজব্যান্ড ঘুরবে, এখানে ওখানে নিয়ে যাবে। কিন্তু সেটা হয়নি, কারণ তার উল্টোটা সে করেছে এবং কি ও আমাকে কোনো গুরুত্ব দিত না। আমার যে একটা ছোট ছেলে আছে তাকেও গুরুত্ব দিত না। সে ছেলেকে ঠিক মতন দেখতো না, ওকে কোলেও নিত না। ওখানে ওরকম অত্যাচার করার পরে দীর্ঘদিন আমি ওখানে আর সহ্য করতে পারছিলাম না। তখন আমি আমার বাবার বাড়িতে চলে আসি। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে ওর সাথে আমি আর সংসার করব না। একটি মেয়ের ফিরে আসা মানে তার পরাজয় নয়, নতুন করে বাঁচার শুরু। একসময় যে ভয় তাকে ঘিরে ধরেছিল, আজ সে বলছে আমি বাঁচবো, আমি লড়বো। আমার পরিবার থেকে আমার পাশে এখনও সাপোর্ট আগেও ছিল, এখনও আছে। কিন্তু গ্রামের দিকে এখন বিভিন্ন রকমের কথাবার্তা গালাগালিজ করে, খারাপ ছেলে থেকে করেছে। ও এখন পস্তাচ্ছে এসে এখানে। আমার যে ছোট ছেলে সে তাকে নিয়েও করে এবং আমি কেস করেছি শোনার পরে বলে ও কেস করেছে কি হবে, কিচ্ছু হবে না। খারাপ ভাষা দিয়ে অনেক রকমের কথা অনেকে বলেছে, কিন্তু আমি সেটাকে পরোয়া করিনি। আমি এইটাই চাই যে যেন ওর শাস্তি হয়। ডোমেস্টিক ভায়োলেন্স কোনো পারিবারিক বিষয় নয়, এটা অপরাধ। ভারতের প্রোটেকশন অফ ওমেন্স ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 প্রতিটি নারীর নিরাপত্তা ও মর্যাদার অধিকার নিশ্চিত করে। আইপিসি 498 অনুযায়ী শ্বশুরবাড়ির যে কোনো মানসিক বা শারীরিক অত্যাচার শাস্তিযোগ্য অপরাধ। সহায়তার জন্য জেলার প্রোটেকশন অফিসার
ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, জেলা আদালত, ওম্যান হেল্পলাইন 181, পুলিশ হেল্পলাইন 1091, সরকারি বেসরকারি সাপোর্ট সেন্টার রয়েছে। অনেক মেয়ে যারা বিয়ে করে সংসারের মধ্যে ঢুকে গেছে, তো তাদের কিন্তু ঘর থেকে, সেটা শাশুড়ি হতে পারে বা নিজের স্বামী হতে পারে, বিভিন্ন রকম ভাবে তাদের হেনস্থার শিকার করে। মাদকাসক্ত যেসব স্বামীগুলো আছে তারা কিন্তু তার যে বউ বা স্ত্রী যে হচ্ছে তাকে কিন্তু শারীরিকভাবে এবং মানসিকভাবে বিভিন্ন টর্চার করছে। আমাদের দেশে বিভিন্ন আইন আছে, যে আইনগুলো এই ধরনের নির্যাতনের শিকার যারা আছে, তো তাদের কিন্তু অনেক আইনি পরিষেবা নেওয়ার জায়গা আছে। তারা কোর্টে বলতে পারে, কোর্ট থেকে ফ্রিতে পরিষেবা পেতে পারে, যাতে তারা তাদের জীবনটাকে সুন্দর এবং সুস্পষ্টভাবে তার একটা সুরক্ষিত জীবন যাপনের জন্য আমরা দিনের পর দিন কাজ করে চলেছি। গ্রামে আমি আমার বাবার বাড়িতেই আছি এখন। আমার ছেলেকে অনেক ধরনের বলে যে ওর বাবার জন্ম ঠিক নেই, যদি বাবার ঠিক থাকতো তাহলে নিশ্চয়ই ওর বাবা থাকতো। তখন আমার শুনে খুবই খারাপ লাগে, কিন্তু আমি এইটাই ভাবি আমার কপালে ছিল ওটা, ওটা আমার সাথে হয়েছে, কিন্তু এটা পরবর্তীকালে যেন আর কারোর সাথে না হয়। এখন আমার মেয়ে যখন ওই চলে গেল, বাড়ি আসছিল, তখন অনেক লোক অনেক কিছু বলছিল যে ও ভালো জায়গায় ছিল না, খারাপ জায়গায় ছিল, হ্যাঁ এটা না ছিল। কিন্তু এখন অনেক কথা পিছনে বলে, সামনে কেউ কিছু বলে না, সামনে বলার সাহস পাই না। আমরা মনে করি আমরা কারো খাই না, নেই না, তো আমরা লোকের কথা চলবো কেন? আমার মতন আমি চলবো, আমার সুবিধে অসুবিধে দিন অদিন কি আমার কোনো কেউ দেখে না। ছেলেকে আমার বাবা মা দেখছে, অনেকটাই আমার হেল্প করে এখন, এবং আমি একটা এনজিওর কাজ করছি। তার সাথে সাথে আমি আমার ছেলেকে স্কুলে পড়াচ্ছি। আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আমার ছেলেকে পড়াশুনো করিয়ে আমি মানে 4 অবধি পড়িয়ে ওকে আমি মাদ্রাসায় ভালো মানে একটা তৈরি করব। আমার একটাই দাবি, যে এই যে খোরপোশের দাবি করেছি, যেন আমি এরকম ধরনের কোনো কেসের মহিলারা যেন পায় খোরপোশের দাবি, এবং তার সাথে সাথে যদি আর কোনো সুযোগ সুবিধে তারা যেন পায়, এবং যে অপরাধী করবে তার যেন যাবজ্জীবন ফাঁসি হয়। অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো একজন নারীর অধিকার, দায়িত্ব নয়। আজ তার গল্প আমাদের চোখ খুলে দেয়। কত মেয়ে প্রতিদিন চুপ করে সহ্য করছে, কিন্তু মনে রাখবেন, চুপ থাকা মানে অত্যাচারকে শক্তিশালী করা। আপনার নীরবতা নয়, আপনার সাহস কারো জীবন বাঁচাতে পারে।